তা দেখতে শুনতে সবাই পাচ্ছ তো? দেখতে এবং শুনতে সবাই পাচ্ছ তো? ওকে। আচ্ছা, বাকিরা জয়েন করছে। ঠিক আছে। আজকে যেহেতু প্রথম আমরা অ্যাপের মাধ্যমে লাইভ ক্লাস করাচ্ছি তোমাদের আপার প্রাইমারি ক্লাসটাতে, তো এই জন্য হয়তো একটু সময় লাগছে। আমি তার আগে তোমাদেরকে নিউ ফিচার্স কিছু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের প্রিপারেশন এসপি তোমরা ভালো করে দেখে নাও। কারণ হচ্ছে কি, আমি খুব সংক্ষেপে দেখিয়ে দেবো, কারণ অনেক ফিচার্সগুলো আমরা অ্যাড করেছি আর কি। হ্যাঁ, তো দেখো এখানে যদি তোমরা মাই লাইব্রেরিতে গেলে তোমাদের কোর্স দেখাবে, তোমরা জানো তাই তো। মাই লাইব্রেরিতে গেলে তোমাদের অনেক কোর্স দেখাবে, তাই তো। এবারে এই কোর্সে যদি আমি, আচ্ছা আমি এখানে উইদাউট লগ ইন দেখাচ্ছি। হ্যাঁ, উইদাউট লগ ইনই দেখাচ্ছি। আচ্ছা, এই যে কোর্সে গেলে তোমরা দেখবে এই আপার প্রাইমারির ক্ষেত্রে আপার প্রাইমারি যে কোর্সটা রয়েছে, এই দেখো এটা, এখানে গেলে অনেক কিছু জিনিস এড করে দেওয়া হয়েছে। এই যে প্র্যাকটিস সেট, মানে প্র্যাকটিস সেট মানে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। এখানে দেখো বাংলা ইংরেজি দুটো আলাদা আলাদা করে দিয়েছে আমি। ভাষা শিক্ষার বিজ্ঞান, তাই না, প্লাস এখানে হচ্ছে কি তোমার ইংলিশ পেডাগজি, বিজ্ঞান ও বাসস্থান, মানুষের। আচ্ছা, এটা বাংলা ইংরেজি শুধু কুইজের ক্ষেত্রে এটা একই কোশ্চানে হচ্ছে কি তোমার বাংলা ইংরেজি দুটোই আছে, দুটো ভাষা নিয়ে আছে। ভিডিওজের ক্ষেত্রে, আচ্ছা নোটসের ক্ষেত্রে ভালো করে দেখো বাংলা ইংরেজি আলাদা করে দেওয়া হয়েছে। এখানে তোমরা সাবজেক্ট দেবে, ধরো আজকের ক্লাসটা সায়েন্স আর পেডাগজি। দেখো সায়েন্সের ক্ষেত্রে দেখো এই যে বিজ্ঞান বাসস্থান, তার বাংলা নোটস, বিজ্ঞান মানে সায়েন্স কোথায় গেল, এই যে তোমার সায়েন্স অ্যান্ড হ্যাবিটেট ইংরেজি নোট। ঠিক আছে, মানুষের ভাবনা ও আবিষ্কার, এটা বাংলা, এটা ইংলিশ। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমাদের সমস্ত জিনিসটা কিন্তু সাজিয়ে দেওয়া হচ্ছে। কি বলছি বুঝতে পেরেছো তো? একটু জানাও তো তোমরা বিষয়টা, তোমরা বুঝতে পারলে কি না একটু জানাও তো। বুঝতে পারছো তো? একটু জানাও তো। মানে সমস্ত জিনিসটা কিন্তু হচ্ছে কি সিস্টেমেটিক্যালি থাকছে আর কি। এবারে তোমরা বলবে যে স্যার প্রিভিয়াসগুলো আমাকে একটু টাইম দাও। ঠিক আছে, আমি এইভাবে সব সাজিয়ে দাও। ঠিক আছে, মানে তোমাদের আপার প্রাইমারিতে যা সিলেবাস আছে সেগুলোকে ধরে ধরে আমি কিন্তু এইভাবেই সাজিয়ে দাও। তোমরা দেখবে এই ক্লাসটার পরে পরেই সঙ্গে সঙ্গে তোমরা প্র্যাকটিস সেটে গিয়ে তোমরা প্র্যাকটিস করে নিলে। ওকে, যে বাংলা মিডিয়ামের নোটস চাই তার বাংলা মিডিয়ামের নোটস, দেখো ইংলিশ মিডিয়ামের নোটস ইংলিশ মিডিয়ামের নোট, একই জিনিস। সায়েন্স অ্যান্ড হ্যাবিটেট এটা বাংলা মিডিয়ামে ইংলিশ মিডিয়ামের নোটস, এবং তার সাথে কোশ্চানও পাবে, মানে ক্লাসেও কোশ্চান করাবো। এই যে ক্লাসেও কোশ্চান আছে, আবার তোমার ওখানে মানে তোমার হচ্ছে অ্যাপেও দেওয়া আছে। ঠিক আছে, মানে অ্যাপেও তোমরা ওখানে বাংলার আর ইংলিশ নোটস আলাদা আলাদা করে দেওয়া আছে। সেখানে প্র্যাকটিস সেটেও তোমরা যেটা করবে, সেখানে বাংলা ইংরেজি একসাথে কোশ্চানগুলো আছে, এবং সেগুলোকে তোমরা সাবমিট করার পরে নিজের র্যাঙ্কও দেখতে পাবে, বা তোমার বাকিদের থেকে তোমার নাম্বার কত নম্বরে আছে সেটাও দেখতে পাবে। চাইলে ওটাকে পিডিএফ আকারে তুমি ইয়ে করে নিতে পারো, তাই না, পিডিএফ আকারে তুমি কি করে নিতে পারো, এক্সপোর্ট করে নিতে পারো, ডাউনলোড করে নিতে পারো, তাই না। এই বিষয়টা তোমরা বুঝতে পারছো তো সবাই? আমি যে কথাগুলো বলছি তোমরা সবাই বুঝতে পারছো তো? একটু জানাও তো আমাকে, না দেখিয়ে দেবো আবার। বুঝতে পারছো তো সবাই? খুব সিম্পল জিনিস কিন্তু, তাই না। মক টেস্টটা দিয়ে দেবো, নোটসগুলো ঢুকানো হয়ে গেছে। এখানে যদি তুমি অল দাও, অল সাবজেক্ট, তাহলে এখানে সব কিছু দেখিয়ে দেবে। যাও, অনেক নোটস ঢুকানো হয়েছে, আস্তে আস্তে করে ঢুকবে সব, তাই না, আস্তে আস্তে করে সব ঢুকবে। এই যে দুটো জিনিস ফ্রি ছাড়া আছে, বাকি সব হচ্ছে কি তোমরাই পাবে, তাই না। দু একটা হয়তো ফ্রি ছাড়া আছে। এখানে প্র্যাকটিস সেট দেখতে পাচ্ছ, এখানে এতগুলো দেওয়া আছে, আস্তে আস্তে করে সব ঢুকে যাবে। তো আশা করি তোমাদের, যেটা আমি শুরুতেই বলেছিলাম, কারা কারা প্রথম থেকে ছিলে গো? প্রত্যয় ছিলে, দেখতে পাচ্ছি শিখা ছিলে, বিদিশা ছিলে। তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম না, কি বলেছিলাম বলো দেখি, যে একটু টাইম দাও, অ্যাপের মধ্যে আমাদের ওয়েবসাইট এবং অ্যাপ চলে এলে সমস্ত জিনিস কিন্তু আমি সাজিয়ে দেবো। ঠিক আছে, এবং তোমাদেরকে এটাও বলেছিলাম যে পরীক্ষা পর্যন্তই পড়াবো, তাই তো। একটু তোমরা বাকিদেরকে জানাও তো, তাই না, বলেছিলাম তো, সেই মতন কাজ চলছে তো একদম। চলো, অনেক কথা হয়ে গেল, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, তাই না। এবারে আমাদের ক্লাস আছে। আজকে আমি সায়েন্সটা পড়াবো তোমাদেরকে, একটা টপিক পড়াবো। টপিকটার নাম দেখো বিজ্ঞান ও বাসস্থান।
সায়েন্স অ্যান্ড হ্যাবিটাট। যারা ইংলিশ মিডিয়াম আছো তোমরা ইংলিশ মিডিয়ামের নোটটা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। আর কেউ কি দেখেছিলে তোমরা, মানে এখন আমি দেখালাম, কেউ কি তোমরা অ্যাপে ঢুকে দেখেছিলে? তো কেউ কি দেখেছিলে আগে থেকে দেওয়া আছে যে সমস্ত জিনিস আপডেট হয়ে গেছে? ও যাই হোক, আমি সায়েন্সটা দেখে পড়াচ্ছি না কেন না, যেহেতু হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে বাংলা, 2-4 জন সায়েন্সে আছে, তোমরা চাইলে এটা, কারণ সমস্যা হয় না, ধরো ধরো কেউ বাংলা মিডিয়ামের সে প্রিন্ট আউট করবে, সে আর ইংলিশ কেন করতে যাবে না, তার এক্সট্রা পেজ খরচা হয়ে যাবে, তাই না? তোমাদের কথাও তো ভাবতে হবে। তো এই জন্য আমি সায়েন্স আর আর্টস দুটোকে আলাদা, সায়েন্স এবং হচ্ছে কি তোমার বাংলা এবং ইংরেজিটাকে আমি আলাদা আলাদা করে দিয়েছি, বা সবগুলো করে দেবো আর কি। চলো, তো এখানে দেখো বিজ্ঞান ও বাসস্থানের ক্ষেত্রে, হ্যাঁ ভালো করে তোমরা লক্ষ্য করো যে এই বিজ্ঞান ও বাসস্থানের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি, বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তোমরা জানো যে বাসস্থান হচ্ছে কি এমন একটা নির্দিষ্ট পরিবেশগত বা ভৌগোলিক এলাকা যেখানে নির্দিষ্ট প্রজাতির জীব, সেটা উদ্ভিদ হতে পারে কিংবা প্রাণী হতে পারে, স্বাভাবিকভাবে বংশবৃদ্ধি করে এবং তার জীবনের সমস্ত মৌলিক যে চাহিদাগুলো সেগুলো সে পূরণ করে। মৌলিক চাহিদা বলতে খাদ্য, তোমরা জানো জল, বাসস্থান, এগুলোকে আমরা মৌলিক চাহিদার মধ্যেই রেখেছি আর কি, ঠিক আছে। তো এগুলোকে আমরা মৌলিক চাহিদা বলি। এবারে তাহলে বাসস্থানকে আমরা ইংরেজিতে হ্যাবিটাট বলি। হ্যাবিটাট তাহলে হচ্ছে কি যেখানে আমরা সুষ্ঠু স্বাভাবিকভাবে আমাদের জীবনযাত্রাটাকে রক্ষা করতে পারি, সেটাই হচ্ছে আমাদের বাসস্থান, ঠিক আছে। চলো, মানে আমরা তো এমন জায়গায় বাসস্থান করব না যেখানে ধরো মানে কি বলবো আর কি, যে তোমার হচ্ছে কি যে কোনো সময় হচ্ছে ভূমিকম্প হচ্ছে বা যে কোনো সময় সেখানে সুনামি চলে আসছে, আমরা কি সেখানে বাসস্থান করব? নিশ্চয়ই করব না। তাহলে যেখানে হচ্ছে কি স্বাভাবিকভাবে আমরা বসবাস করার উপযুক্ত পরিবেশ, সেই রকম জায়গায় আমরা বাসস্থান তৈরি করব। এবারে এই বাসস্থানের প্রকারভেদ যদি আমরা দেখি, তাহলে বাসস্থানকে প্রধানত দুটি বৃহৎ ভাগে ভাগ করা হয়, একটা স্থলজ, একটা জলজ। স্থলজ টেরিস্ট্রিয়াল, জলজ অ্যাকোয়াটিক, এটা সবাই তোমরা জানো। এবারে স্থলজ বাসস্থানকে আমরা ভাগ করছি কি কি না, অরণ্য বা বনভূমি, তৃণভূমি, মরুভূমি এবং তুন্দ্রা ও পর্বত। এটা কিন্তু টেরিস্ট্রিয়াল হ্যাবিটাটস বা স্থলজ বাস্তুতন্ত্রের টাইপস। এবার দেখো ভালো করে তোমরা লক্ষ্য করো, এই যে অরণ্য বাস্তুতন্ত্র বা ফরেস্ট, এখানে প্রচুর পরিমাণে আমরা কি পাইব? গাছপালা পাবো। নিরক্ষীয় হচ্ছে কি বৃষ্টিছায়া অরণ্য হচ্ছে কি যেমন রেন ফরেস্ট গুলোতে, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৈচিত্র্যপূর্ণ স্থান। কেন বৈচিত্র্য বেশি বলো দেখি? না, তার কারণ হচ্ছে কি নিরক্ষীয় যে রেখা, সেই বরাবর মানে সারাদিনে প্রায় সবসময় বৃষ্টি হচ্ছে, ভাই কম বেশিও হয়, ঠিক আছে। বিশেষ করে সন্ধ্যার দিকটাই সেখানে বৃষ্টি হয়। বৃষ্টি হলে কি হয়? তাহলে ওয়াটারের ডেফিসিট গুলো পূর্ণ হয়ে যাচ্ছে, সেখানে লিচিং ভালো হবে, ডিকম্পোজিশন ভালো হবে, নিউট্রিয়েন্ট প্রোফাইল ভালো করে মাটিতে থাকবে, গাছপালা ভালো হবে। তো সেখানে তাহলে কি হবে? বিভিন্ন জীব বৈচিত্র্য আমরা দেখতে পাবো। শুধু যে উদ্ভিদের ক্ষেত্রে যে দেখা যাবে তা নয়, আমরা প্রাণীর ক্ষেত্রেও দেখতে পাবো। আবার তৃণভূমি বাস্তুতন্ত্র, এটা আমরা দেখতে পাবো কোথায় না, এখানে আমরা কি কি দেখতে পাবো? এখানে বড় গাছের সংখ্যা কম, ঘাসের সংখ্যা বেশি, যেমন সাভানা, প্রেইরি, এই সমস্ত ঘাসগুলো হচ্ছে দেখতে পাবো। এগুলো কিন্তু টেরিস্ট্রিয়ালের মধ্যে বা আমাদের স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে পড়ছে। মরুভূমি, মরুভূমির ক্ষেত্রে যদি তুমি দেখো তাহলে কি দেখতে পাবে? এখানে তোমার শুষ্ক, অত্যন্ত শুষ্ক, উষ্ণ হয়, মানে টেম্পারেচারটা অনেক বেশি হবে। এবং আরেকটা জিনিস তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, যে মরুভূমি অঞ্চলে মানে উষ্ণ এবং শীতল, অর্থাৎ মানে গরম এবং ঠান্ডার মধ্যে যে ডিফারেন্সটা তুমি বেশি দেখতে পাবে। কেমন না, যদি কেউ তোমরা এই ফিলটা করতে পেরেছো তো ভালো কথা, মানে যদি কেউ গিয়ে থাকো, নাহলে হয়তো পারবে না। মানে দিনের বেলা হচ্ছে অসম্ভব গরম, আবার রাতের বেলা হচ্ছে অসম্ভব ঠান্ডা লাগবে, ঠিক আছে। তো এই জন্য বললাম কি যে মানে ঠান্ডা এবং গরমের মধ্যে ডিফারেন্সটা অনেকটাই বেশি পাবে তোমরা, ঠিক আছে। আর অত্যন্ত শুষ্ক অঞ্চল, এখানকার উদ্ভিদ এবং প্রাণীদের দেহে বিশেষ বিশেষ আমরা অভিযোজন ক্ষমতা দেখতে পাই, যাতে তারা সেখানে অভিযোজিত হয়ে তাদের জীবনযাত্রাটাকে চালাতে পারে, ঠিক আছে। আরেকটা রয়েছে তুন্দ্রা ও পর্বত। এটা দেখো, তুন্দ্রা পর্বতের ক্ষেত্রে চরম শীতল, অনেক সময় দেখবে আইস কভার থাকে, বরফাবৃত থাকে, তাই না। এখানে আমরা আলপাইন উদ্ভিদ এবং পশমযুক্ত যে সমস্ত প্রাণী সেগুলো আমরা দেখতে পাই। এবার আমি আর বেশি এটাকে নিয়ে বলবো না, কারণ এটা খুব ইজি জিনিস। এবারে আমি চলে যাব কিসে না, জলজ বাস্তুতন্ত্রতে, ঠিক আছে। আমি চলে যাব কিসে না, জলজ বাস্তুতন্ত্রে। দেখো তাহলে জলজ বাস্তুতন্ত্রের ক্ষেত্রে যদি আমরা যাই, তাহলে কি দেখতে পাবে? জলজ বাস্তুতন্ত্রের ক্ষেত্রে তিনটি ভাগে ভাগ করেছি আমরা। একটা কি, মিষ্টি জলের বাসস্থান, সামুদ্রিক বাসস্থান এবং মোহনা।
আচ্ছা, তার আগে একটু বলো তো তোমরা সবাই বুঝতে পারছো কিনা, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। সবাই ঠিক আছে তো, বোঝা যাচ্ছে তো? বলোকে, বলোকে, জানাও, একটু কষ্ট হোক তাও জানাও। কষ্ট হোক তাও জানাও, ঠিক আছে? আমি জানি তোমরা একটু কুঁড়ে, তোমাদেরকে জোর করে পুড়িয়ে নিতে হবে, তাই না? দেখো তাহলে, যাই হোক, এবারে দেখো জলজ বাস্তুতন্ত্রের ক্ষেত্রে বলছে বৃষ্টি জলের বাস্তুতন্ত্র, যেমন হচ্ছে কি তোমার নদী, হ্রদ, পুকুর, জলাভূমি, এগুলো হয়েছে। আর সামুদ্রিক বাস্তুতন্ত্র দেখো মহাসাগর, সমুদ্র, যেখানে জলের লবণাক্ততা বেশি থাকে। আর মোহনা যেটা হচ্ছে কি দেখো যেখানে নদী জল এবং সমুদ্রের জল মিশে মিশে যায়, যেমন আমাদের সুন্দরবন। আর এটি অত্যন্ত উর্বর বাসস্থান, ঠিক আছে? চলো এবারে আমরা দেখব যে বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরিভাষা, ঠিক আছে? যেমন হচ্ছে কি প্রথমে আমরা পড়বো কি না ইকোলজিক্যাল নিডস। যারা বায়োলজিক্যাল সায়েন্স তারা এই বিষয়গুলো ভালো করে জানে। যারা আদার্স রয়েছে যেমন ম্যাথামেটিক্স বা যারা কেমিস্ট্রি রয়েছে তাদের জন্য আমি ভালো করে বলে দিচ্ছি, দেখো ঠিক আছে? তো দেখো এই যে ইকোলজিক্যাল নিডস, এটা এমন একটি বিষয় যেখানে কোনো একটা জীব, মানে সে যখন বসবাস করছে, বসবাস করার জন্য তাকে যে সমস্ত ক্রিয়াকলাপগুলো সম্পাদন করতে হয়। এটাকে যদি তোমাদেরকে উদাহরণ সাপেক্ষে আমি বলি, তোমাদের যেখানে তোমরা, তোমাদের যেটা অ্যাড্রেস, সেটা যদি তোমার হ্যাবিটাট হয়, তোমাদের বাবা বা তোমাদের মা যে প্রফেশনে যুক্ত আছে ওটাই হচ্ছে কি তার হ্যাবিটাট, ওটাই হচ্ছে তার নিচ। ওকে, তো এটাই বলছি আমরা, দেখো বাসস্থান হচ্ছে কি জীবের ঠিকানা, আর নিচ হলো পরিবেশ। পরিবেশ নিচ হচ্ছে কি পরিবেশের তার পেশা বা ভূমিকা, প্রফেশন আর কি, ঠিক আছে? অর্থাৎ একটি জীব তার বাসস্থানে কিভাবে বেঁচে থাকে, কি খাদ্য গ্রহণ করে, অন্যান্য জীবের সাথে তার কিরূপ মানে সম্পর্ক রয়েছে, এই জিনিসগুলোকে আমরা কি বলছি, নিচ বলছি, তাই না? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। যারা আদার সাবজেক্টে রয়েছে, আমি বায়োলজিক্যাল সায়েন্সকে জিজ্ঞাসা করব না, তার কারণ হচ্ছে কি বিশেষত তোমরা জানো এই জিনিসগুলোকে, তোমাদেরকে জিজ্ঞাসা করে লজ্জা দেবো না, তাই না? তোমরা জানো, এগুলোকে ভালো করে জানো। ঠিক আছে তো? ওকে, বাকিরা ঠিক আছে? চলো এবার বায়াম কি দেখো, একটি বিস্তীর্ণ ভৌগোলিক অঞ্চল যা নির্দিষ্ট জলবায়ু, মাটি এবং উদ্ভিদ ও প্রাণীকুল দ্বারা চিহ্নিত হয়, ঠিক আছে? যেমন হচ্ছে কি মরু বায়ম, তৈগা বায়ম, এগুলোকে আমরা কি বলছি, বায়মের মধ্যেই বলছি। চলো, মানে বায়ম হচ্ছে কি, মনে রাখবে তাহলে কি বললাম, একটা নির্দিষ্ট জলবায়ু দ্বারা পরিবেষ্টিত যে ভৌগোলিক অঞ্চল তাকে আমরা কি বলছি, বায়ম, ঠিক আছে? ওখানে নির্দিষ্ট জলবায়ু আমরা দেখতে পাবো। এবারে ইকোটন কি জিনিস দেখো, ইকোটন হচ্ছে কি, ভালো করে শুনে নাও, ইকোটন হচ্ছে কি দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী সংযোগস্থল বা ট্রানজিশন জোন। যেমন ধরো কোন একটা স্থলভাগ আর একটা জলভাগ, তাদের যে মাঝামাঝি যে অঞ্চল, জলাভূমি, সেটাই হচ্ছে কি তোমার ইকোটন। এবং এখানে আমরা দেখতে পাবো যে জীববৈচিত্র্য সাধারণত বেশি হয়, যাকে আমরা এজ এফেক্ট বলি, তাই না? তো এইরকম ইকোটন অঞ্চলে একটা প্রাণীর নাম কেউ বলতে পারবে? ইকোটনেই শুধু দেখতে পাওয়া যায়, মানে ওই ওই প্রাণীটাকে তুমি যদি দেখতে পাও তাহলে ভাববে যে ওই অঞ্চল, ওই জায়গাটা হচ্ছে কি তোমার ইকোটন, ঠিক আছে? মানে সেই ইকোটন অঞ্চলেই পাওয়া যায়। মানে দেখো ওই প্রাণটা অন্য কোথাও পাওয়া যেতে পারে, সেটা হলে তাকে আমরা ইকোটন হিসাবে গণ্য করলেও করতে পারি, কিন্তু স্পেসিফিক্যালি ওই স্পিসিসটাই ওই জায়গাটাই পাওয়া যায়, ইকোটনেই পাওয়া যায়, তাই না? একদম একদম একদম। না, এটা উত্তরটা আমি হচ্ছে কি অ্যাকচুয়ালি যেটা আশা করেছিলাম, এটা যে আউল, আউল মানে পেঁচা, ঠিক আছে? এটা
মানে রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে কি তোমার বলতে পারো, কিন্তু হচ্ছে কি সেটা মানে এই পেঁচাটা মানে সব জায়গায় দেখতে পাবে, ঠিক আছে। দেখো এবার হচ্ছে কি, দেখো এখানে আমরা নেক্সট বলছি, দেখো যে বাসস্থানের পরিবেশগত উপাদান, ঠিক আছে। বাসস্থানের ক্ষেত্রে আমরা দেখো মূলত দুটি উপাদানে ভাগ করি, তোমরা জানো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হিসাবে, একটা অজৈব উপাদান, একটা জৈব উপাদান। অজৈব উপাদানকে আমরা অ্যাবায়োটিক ফ্যাক্টরস বলি, আর জৈব উপাদানকে আমরা কি বলি, তোমার হচ্ছে কি বায়োটিক ফ্যাক্টরস বলি, তাই না। তো এখানে দেখো, এখানে হচ্ছে কি দেখো, দেখো তাহলে কি বললাম, এই অ্যাবায়োটিক ফ্যাক্টর আলো, তাপমাত্রা, জল, মাটি, বাতাস, আর্দ্রতা, এগুলো মনে রাখবে, হ্যাঁ প্রত্যেকটা ফ্যাক্টরগুলো মনে রাখবে। আচ্ছা, জৈব উপাদান হচ্ছে দেখো উৎপাদক, যেমন সবুজ উদ্ভিদ, খাদক প্রাণী, বিয়োজক হচ্ছে কি ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো, ঠিক আছে। এগুলোকে আমরা কি বলছি, জৈব উপাদান, মানে যার জীবন আছে আর কি, যার জীবন আছে তাকে আমরা জৈব উপাদান বলবো। ওকে, তো ওতে হচ্ছে কি এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে, ঠিক আছে, একটু মনে রাখতে হবে। দেখো এবারে বাসস্থানের হচ্ছে অভিযোজন। মৌর্য উদ্ভিদ যারা জলীয় বাষ্প রোধ করতে বা পাতা কাঁটায় রূপান্তরিত হয়। ওকে, আর আর কি না, যেমন ক্যাকটাস কাণ্ড সবুজ ও রসালো হয়, তাই না, যাদেরকে আমরা ফাইলোক্লেট বলি। এই পার্টিকুলার টার্মটাও মনে রাখবে, ফাইলোক্লেট, বুঝতে পারলে। তাহলে জলীয় বাষ্প রোধ করতে পাতা কাঁটায় রূপান্তরিত হয়, যেমন ক্যাকটাস, আর কাণ্ড সবুজ এবং রসালো হয়, যেমন যাকে আমরা ফাইলোক্লেট বলি। লবণাম্য উদ্ভিদের ক্ষেত্রে দেখো, যারা ম্যানগ্রোভ উদ্ভিদ তাদের ক্ষেত্রে জরায়ু যৌনক্রোম দেখা যায়, যেটাকে আমরা ভিভিপেরাস জার্মিনেশন বলি। শ্বাসমূল মানে নিউমেটাফোর দেখতে পাবো। শ্বাসমূল কেন দেখা যায়, যেহেতু মাটিতে লবণ থাকে বলে সেখানে ওটু কনজিউম করতে পারে না, ফলে তারা অভিকর্ষের বিপরীত দিকে মাটির উপরে। শোভা খাতুন কি বলছে, স্যার অল সাবজেক্টগুলোর জন্য আপনার নোটসগুলো করলেই হবে না কোনো বুকস কিনতে হবে? দেখো এটা ভালো কথাই তুমি জিজ্ঞাসা করেছো। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা কোর্সে রয়েছো না, যে যে জিনিসগুলো বা যা যা পড়াচ্ছি, এটা যদি তোমরা ভালো করে পড়ে নাও, আর কোনো বই লাগবে না। এবং তার সাথে এতগুলো কোশ্চেন প্র্যাকটিস হচ্ছে। দেখো আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো এই যে ক্লাসের পরে আমি ক্লাসের সঙ্গেই কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি। তারপরে দেখো তোমরা দেখবে প্র্যাকটিস সেট বলে তোমাদের হচ্ছে ক্লাসের পরেই অলরেডি দেওয়া হয়ে গেছে, সেটা তোমরা করলে 30 এই চ্যাপ্টার থেকে 30টা কোশ্চেন। তারপরে আমাদের সিলেবাস শেষ হয়ে গেলে আমরা আবার হচ্ছে কোশ্চেন করাবো, মক টেস্ট হিসাবে থাকবে, ফুল মক টেস্ট হিসাবে। তো আর লাগবে না, তুমি এগুলো পড়ো না, এগুলো ভালো করে পড়ো যা যা পড়াচ্ছি, আর বই কিনে হচ্ছে কি পড়া দরকার নেই। আমার মনে হয় যদি ভালো করে যদি প্রত্যেকটা লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, তাহলে এটাই সাফিসিয়েন্ট, ঠিক আছে, আর আদার্স কিছু পড়া দরকার নেই। বুঝতে পারলে শোভা? বুঝতে পেরেছো তো কি বললাম? চলো এবার দেখো, এবার হচ্ছে কি তোমার শীত ঘুম বা হাইবারনেশন। চরম শীতে কিছু প্রাণীর হচ্ছে কি তোমার বিপাকীয় হারটা কমিয়ে নিষ্ক্রিয় হয়ে থাকা, ঠিক আছে। তাহলে চরম শীতে কিছু প্রাণীর হচ্ছে কি তোমার, যেমন ব্যাং, ভালুক, ঠিক আছে, এরা কি করে না, এরা হচ্ছে কি তোমার, হ্যাঁ নোটিফিকেশন অবভিয়াসলি আসবে, কারণ তোমরা জানো কলকাতা হাইকোর্টের ডেট অলরেডি পেরিয়ে গেছে, নতুন চেয়ারম্যান আজকে জয়েন হলেন, তাই না। খুব ভালো খবর, তোমাদেরকে বলে রাখি, আজকে আমাদের সামনে মাননীয় আমাদের সম্মানীয় যে নতুন সিএম, তাই না, তিনি হচ্ছে কি ডিক্লেয়ার করেছেন যে রাজ্যবাসীর কাছে আমাদের দৃঢ় প্রতিশ্রুতি ছিল যে নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ স্বচ্ছতা আনা হবে এবং নিয়োগ কমিশনগুলোকে রাজনীতির সংস্পর্শ থেকে মুক্ত রাখা হবে, তাই তো। এই জন্য তিনি অনেকটাই বলেছিলেন যে ইপিএসসির ধাঁচে পুরো বিষয়টাকে সাজানো হবে। তো এই জন্য হচ্ছে কি সেই কথা মতন অর্থ বাজেটে তোমরা জানো যখন পেশ হয় তখন নিয়োগ নিয়ে হচ্ছে কি তোমার কথা বলা হয়। শিক্ষক শুধুমাত্র হচ্ছে কি প্রায় 50,000 বেশি নিয়োগ করার কথা ঘোষণা হয়েছিল, এবং সেই মতন আজকে একজন বরিষ্ঠ একজন হচ্ছে কি মানে আইএএস আর কি, তার নাম হচ্ছে কি শ্রী তোমার হচ্ছে কি দুষ্যন্ত তোমার নারিয়ালা, তাই তো। তিনি হচ্ছে কি তোমার আমাদের ওয়েস্ট বেঙ্গল যে স্কুল সার্ভিস, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, তার চেয়ারম্যান হিসাবে তাকে দায়িত্ব দেওয়া হতো। তো ইনি দায়িত্ব পেলেন, আশা করি হচ্ছে কি এবারে যে সমস্ত পরীক্ষাগুলো এতদিন থেকে বন্ধ আছে, বিশেষ করে আপার প্রাইমারি, তাই না, কারণ আপার প্রাইমারির ক্ষেত্রে তোমরা জানো যে আপার প্রাইমারির ক্ষেত্রে আমরা মানে অলরেডি হচ্ছে কি হাইকোর্টের যে কথা, সেই কথাটা অনেকটাই পেরিয়ে গেছে, তাই না। তো অনেক ডেট পেরিয়ে গেছে, এতদিনে পরীক্ষা হয়ে যাওয়ার কথা, কিন্তু কোনো কথাই হচ্ছে কি আগের সরকার শোনেনি। তো অতএব হচ্ছে কি এবারে আশা করি পরীক্ষাটা আগে যেটা পরীক্ষাটা আসবে সেটা হচ্ছে আপার প্রাইমারি,
কোশ্চানও হার্ড হবে মনে হয়, একদম স্ট্যান্ডার্ড হচ্ছে ইপিএসসি যদি লেভেলে হয়। সিএম এর কথা যদি আমরা ধরি, তাই না, এটা তো সিএম এর কথাটা আমরা যদি ধরি, তাহলে কোশ্চান তো হার্ড হবেই। কারণ না, ইপিএসসির ভাবে যদি পরীক্ষা হয় তাহলে সেটা হার্ড হবে, মানে স্ট্যান্ডার্ড হবে আর কি। তো আমি আমি যেমন ভাবে তোমাদের স্ট্যান্ডার্ড কোশ্চান করাই, ওইরকম স্ট্যান্ডার্ডই আসবে, ঠিক আছে। চিন্তার কিছু কারণ নেই, চিন্তার কিছু কারণ নেই, আমি স্ট্যান্ডার্ড ভাবেই করাবো। আচ্ছা, আকাশ বলছে ক্যামেরার সামনে আসছে, বোর্ডে ক্লাস থেকে করাবেন স্যার। কি বলছে, ক্যামেরার সামনে এসে বোর্ডে, তোমার এটা কি বাবা আকাশ, এটা কি কোনো অসুবিধা হচ্ছে তোমার? এটা পড়াতে কোনো অসুবিধা হচ্ছে কি? তাহলে তাহলে সমস্যা কোথায়? আমার ছবি তো যদি দেখতে চাও, তাহলে তো এখানে দেখো আমার ছবি দেখা যাচ্ছে, তাই না? আমাকে যদি দেখতে চাও যে আমি কে, তাই না, আমি এইটুকু বলতে পারি যে আমি হচ্ছে কি একজন মানুষ, ভূত নই, ঠিক আছে। এই যে ছবি দেখো এখানে উপরে আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে ছবি আমার। আর কি চাই বলো? চলো তাহলে, পড়া বুঝতে পারলেই হলো, তাই না? আসল জিনিস হচ্ছে কি পড়া বোঝা। তো অতএব হচ্ছে কি, আর সমস্যা কোথায়? ঠিক আছে। অন্যতে মনোযোগ ভালো আসে, আচ্ছা ওটাতে ভয়। আচ্ছা দেখো একটা কথা বলি, ওটা হচ্ছে কি তোমার, যদি আমি সেই সেট আপটা করি না, তখন তোমাদের হচ্ছে কি এই ফিজটা, তখন হচ্ছে কি দেখো, এই যে প্রায় 1.5 বছর 2 বছর ধরে পড়াচ্ছি, তখন আর নিশ্চয়ই 1200 টাকা থাকবে না, তখন তোমাদের পকেট ফাঁকা হবে, তখন ভালো হবে কি। অন্যান্য জায়গায় দেখবে ফিজ কত, না তোমার হচ্ছে কি 7,000 8,000 12,000, তাই না? তো তখন নিশ্চয়ই ভালো হবে না জিনিসটা, তাই না? তো এই জন্য হচ্ছে কি, এই সিস্টেমে ক্লাস করলে আমাদের সুবিধা হয়। হ্যাঁ বলো। দেখো তাহলে সুবিধা, তো ওতে হচ্ছে এটাই ভালো, বুঝতে পেরেছো তো? ওই সেট আপ করতে গেলে তোমাদেরই হচ্ছে কি টাকাটা তোমাদের হাত থেকেই চলে যাবে। চলো তাহলে, আশা করি বুঝতে পেরেছো ব্যাপারগুলো। চলো এবার দেখো, এবার হচ্ছে তাহলে শীত ঘুম যেটা আছে, চরম শীতে কিছু প্রাণীর, যেমন ব্যাং ভালুক বিপাকীয় হার কমিয়ে নিষ্ক্রিয় হতে থাকে, বুঝতে পেরেছো? আকাশ কিছু মানে রাখলে নাকি, রাগারাগি করলে নাকি? আমি যেটা বললাম, আমি একটু বাস্তব কথা বলতে পছন্দ করি আর কি, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে কি তোমার, আমি বিষয়টাকে হচ্ছে কি তোমার বললাম আর কি, ঠিক আছে। কারণ ওগুলো করলে কি হয় জানো তো, তোমাদের পকেট থেকেই হচ্ছে টাকাগুলো যাবে, ঠিক আছে, কিছু মনে করো না। দেখো, এবারে আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাই। দেখো আমি ইউপিএসসির কথা ভেবেই রেখেছি আগে থেকে, ঠিক আছে। সেই সেই মোডেই কোশ্চেন বানিয়েছি, দেখতে পাচ্ছ। আমি ইউপিএসসির মানে অলরেডি বুঝে গেছি যে এবারে কিছু একটা পরিবর্তন আসছে, তাই না? তো সেই কথা ভেবেই তোমাদের জন্য ইউপিএসসি মোডেই কোশ্চেন বানিয়ে রেখেছি। চলো কোনটা হবে বলো উত্তর? আরে উত্তর বলো, একজন শুধু বলেছে প্রত্যয়। স্যার কোশ্চেনটা একটু উপরের দিকে তুলুন। দেখা যাচ্ছে না? এই তো। স্যার ইংলিশে কোশ্চেন নয়, বেঙ্গলিতে আছে। ডাউনলোড, তুমি হচ্ছে কি ডাউনলোড করে নাও, এই যে আছে বাবা, এই যে আমি দেখালাম তো, তুমি ডাউনলোড করে নাও। ইয়েস স্যার, ইয়েস। ডাউনলোড করে নাও, আছে তো। তোমাদের কথা ভেবে আমি করেছি বাবা, চিন্তা কিছু কারণ নেই। সবার কথা রেখেছি আমি, সবার কথা আমি রেখেছি। থ্যাংক ইউ স্যার। চলো তাহলে, আমি দেখতে পাচ্ছি এখানে যারা যারা ক্লাস করছো, সবাই কিন্তু হচ্ছে কি উত্তর দিতে পারছো না, আমি জানি না কেন। শুধু একজন বি বলছে, আর একজন এ বলছে, আর সবাই হচ্ছে সি বলছে।
বলো বলো সবাই বলো। একদম, তাহলে দেখো ভালো করে শোনো, সঠিক নয় বলেছে। সুন্দরবন হ্যালোপাইট বাসস্থান ঠিক আছে, ক্যাকটাস জেরোপাইট ঠিক আছে, নদী হচ্ছে কি দেখো, নদী হচ্ছে কি ল্যান্টিক বাসস্থান, আর সমুদ্র হচ্ছে মেরাইন বাসস্থান। তাহলে এটা এটা ঠিক আছে, নদীটা হচ্ছে কি তোমার ল্যান্টিক হবে না, তাহলে এটাই ভুল আছে, তাহলে সঠিক নয় মানে অপশন সি হবে, তাই না? যারা যারা সি বলেছে একদম সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 2, ইকোলজিক্যাল নিশ বলতে কি বোঝায়? ইকোলজিক্যাল নিশ বলতে কি বোঝায়? বলো সবাই বলো, সবাই বলো, যারা ক্লাস করছো সবাই বলো। দেখো ইকোলজিক্যাল নিচ বলতে আমরা এখানে বি এরটাই বলবো, সবাই তো বলছো বি, তাই তো? তাহলে হচ্ছে কি বাস্তুতন্ত্রে কোনো জীবের ভৌত স্থান বা তার কার্যগত ভূমিকা, ফাংশনাল রোল, তাই না? চলো কোশ্চেন নাম্বার 3, দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের সংযোগস্থল বা ট্রানজিশন জোনকে আমরা কি বলি, তাই না? তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা ইকোটোন বলবো, তাই তো? ইকোটোন, ইকোটোন বলবো। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি 4, জলাভূমিতে পচনশীল জৈব পদার্থ থেকে মূলত কোন গ্রিনহাউস গ্যাসটি উৎপন্ন হয়, যা এই বাসস্থানের একটি বৈশিষ্ট্য? জলাভূমি বলেছে, তাহলে মিথেন হবে। অপশন বি যারা যারা বলেছো একদম সঠিক উত্তর বলেছো, অপশন বি ইজ দ্য রাইট আনসার, তাই না? দেখো তাহলে কোশ্চেন নাম্বার 5 বলেছে গভীর সমুদ্রে যেখানে আহ সূর্যের আলো পৌঁছায় না সেখানকার প্রধান উৎপাদক কারা? গভীর সমুদ্রে যেখানে আহ সূর্যের আলো পৌঁছায় না, অ্যাফোটিক জোন যেখানে, সেখানে প্রধান উৎপাদক তাহলে কারা থাকবে? একদম, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম জন্য বলছে বি। দেখো ফাইটোপ্লাঙ্কটন, কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া, সবুজ শৈবাল নাকি জু প্লাঙ্কটন, যারা বি বলেছো একদম সঠিক উত্তর বলেছো। চলো এবারে বলেছে দেখো নেক্সট, এবারে বলেছে যে কোশ্চেন নাম্বার 6, ম্যানগ্রোভ অরণ্যে উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কেন? তাই না? ম্যানগ্রোভ অরণ্যে উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কেন? একদম, তাহলে 6 এর ক্ষেত্রে দেখো জরায়ু যেমন দেখা যায় কেন? তাহলে মাটিতে অক্সিজেনের অভাব এবং উচ্চ লবণাক্ততার কারণে বীজ যাতে নষ্ট না হয়, অপশন বি। চলো কোশ্চেন নাম্বার 7, স্থির জলের বাস্তুতন্ত্রকে বলা হয় ল্যান্টিক, প্রবাহমান জলের বাস্তুতন্ত্রকে আমরা কি বলবো?
তাই না? স্থির জলে বাস্তুতন্ত্রকে বলা হচ্ছে কি ল্যান্টিক, আর প্রবাহমান হচ্ছে কি তোমার কি হবে? বলো সবাই, বলো সবাই। একদম, তাহলে এটা উত্তরে যাবে কি লটিক, তাই না? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, এবার বলেছে উদ্ভিদের কাণ্ড যখন পাতায় রূপান্তরিত হয়ে সালোক সংশ্লেষ করে এবং জল সঞ্চয় করে, যেমন ক্যাকটাস দেখে দেখা যায়, তাকে আমরা কি বলি? তাকে আমরা কি বলবো? একদম, তাকে আমরা ফাইলোক্লেট বলবো, তাই না? ফাইলোক্লেট। চলো নেক্সট কোশ্চেনে যাই, পরের কোশ্চেনে যাবো। চলো দেখো, এজ এফেক্ট বা প্রান্তিক প্রভাব নিচের কোনটির সাথে সরাসরি সম্পর্কিত? এজ এফেক্ট, তাহলে এটা হচ্ছে কি তোমরা বুঝতেই পেরে গেছো, ইকোটনের সাথে যুক্ত, ইকোটনের সাথে যুক্ত। চলো লাস্ট কোশ্চেন আমাদের বলেছে, দেখো যে কোনো বাসস্থানে বাস করার জীবের তাপমাত্রা সহ্য করার ক্ষমতা যদি খুব সংকীর্ণ বা কম হয়, তবে তাকে কি বলা হয়? তাই না? কোনো বাসস্থানে যদি তাপমাত্রা সহ্য করার ক্ষমতা যদি কম হয়, তাকে আমরা কি বলি? দেখো, ইউরি হেলাইন মানে হচ্ছে কি যারা কি হবে গো? ইউরি হেলাইন আর স্টেনো হেলাইন, এটা এটা কিসের উপর ভাগ করা হয়েছে বলে দেখি? এটা এটা তাপমাত্রা ইউরি থার্মাল, সরি ইউরি থার্মাল আর হচ্ছে কি স্টেনো থার্মাল। তাহলে ইউরি থার্মাল মানে যারা বেশি তাপমাত্রা সহ্য করতে পারে, আর এরা যারা কম করতে পারে, তাহলে বি এরটা হবে, তাই না? অপশন বি হবে সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, তাহলে আজকের ক্লাস কেমন লাগলো একটু জানাও সবাই। আর আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো একটু জানাও। আর তোমরা আরেকটা জিনিস জানো, সেটা হচ্ছে কি মাইক অন করে জানাতে পারো যে এই যে তোমরা অ্যাপে যে লাইভ ক্লাস করছো, তোমাদের এক্সপিরিয়েন্সটা বলো, কেমন লাগছে? ভালো লাগছে? অ্যাপের মাধ্যমে যে ক্লাস করছো, বা কি কি অসুবিধা হচ্ছে তোমরা বলো। যদি কোনো অসুবিধা হচ্ছে বলো, তাহলে আমি ওটা ঠিক করে দেবো আর কি, বলে ঠিক করিয়ে দেবো। হ্যাঁ স্যার, হ্যালো হ্যাঁ বলো। স্যার। ওই যে আনসার দেওয়ার অপশনটা না আমি গুগল মিটের যদি খুঁজে পাচ্ছি না। মানে এখানে যে কথা বলছো, যে বাকি যে লিখছে যারা, হ্যাঁ স্যার, আমি মাইকটা দেখতে পেয়েছি আর ভিডিও ক্যামেরাটা দেখতে পেয়েছি, কিন্তু আমি চ্যাটের অপশনটা না খুঁজে পাচ্ছি না। এখন মারবো না। আর আমি আনসার খুব দিতে পারছি না। থ্রি ডট অপশন আছে, দেখো থ্রি ডট অপশন যে আছে ওইখানে ক্লিক করে চ্যাট অপশন আছে ওইখানে দেখো। দেখতে পেয়েছো? এবারে পেয়েছো না পাওনি? হ্যাঁ স্যার, কিন্তু এইটা অন করলে পুরো স্ক্রিনটাতেই পুরো চ্যাটটা চলে আসছে। সে কি কি বাকিদের কি পুরো স্ক্রিনে চলে আসছে? হ্যাঁ ওটাই হবে, স্ক্রিনে চ্যাটটা চলে আসবে, আপনি মেসেজ দেওয়ার পর আবার বন্ধ করে দেবেন, দেখবেন আবার স্ক্রিন দেখতে পাবেন। এটাই নিয়ম, ওটাই হবে গুগল। হ্যাঁ, মানে অ্যান্সারটা দিয়ে আবার হচ্ছে তুমি ওটাকে ইয়ে করে দাও, দিয়ে হচ্ছে তুমি আবার মেন পেজে চলে আসো। ঠিক আছে? তারপরে তো স্ক্রিনটাকে ম্যাক্সিমাইজ করে দিলে তো দেখা যাবে। হ্যাঁ, এটা সমস্যা হবে না যদি কারোর যদি ল্যাপটপ থাকে বা কারোর যদি কম্পিউটার থাকে, বুঝতে পারলে? ল্যাপটপ কিংবা কম্পিউটার থাকলে এই প্রবলেমটা আর হবে না। কি বলছি বুঝতে পারলে? যদি তোমাদের ল্যাপটপ থাকে, এই যেরকম আমি যেরকম ক্লাস করাচ্ছি এটাতে যদি থাকে, তাহলে হচ্ছে ক্লাস করতে সুবিধা। তখন তোমরা কি করবে জানো তো? আমি বলে দিচ্ছি, যদি ল্যাপটপ কারোর থাকে বা ডেস্কটপ থাকে, তাহলে তোমরা ওয়েবসাইট থেকেই ক্লাসটা করবে। বুঝতে পারলে? বুঝতে পারছো না? বুঝতে পারো? আর টিচমেন্টে ক্লাস করোনি আগে এরকম কেউ নেই, সবাই ক্লাস করেছে, তাই না? টিচমেন্ট বলছি তোমার গুগল মিট, কারণ গুগল মিট হচ্ছে কি ইউনিভার্সাল, তাই তো? এটা সবাই আশা করি তোমরা সবাই ব্যবহার করেছো। ঠিক বলছি তো নাকি? এটা অনেক আপডেট হয়ে গেছে, এখন তো অন্যরকম হয়ে গেছে স্যার। আরে তুমি তো নিজে আপডেট হচ্ছে না, তাহলে গুগল মিট আপডেট হবে না? ওটা কি আর পুরনো থাকবে বলো? প্রত্যেকে আপডেট হচ্ছে, আপডেট হতেই হবে, নাহলে হচ্ছে কি সে সমাজে টিকতে পারবে না, তাই না? নিজেকে হচ্ছে পরিবর্তন করতেই হবে। এই যে আমরা তো নিজেরাই আপডেট হয়ে গেলাম, তাই না? দেখতে পেলে এখন ওয়েবসাইট হয়ে গেল, অ্যাপ হয়ে গেল, তাই তো? আপডেট করে নিতে হবে। কারণ আমি মাথায় যখন স্ট্রাইক করলো, যখন টেলিগ্রাম মাঝখানে বন্ধ করে দিল, দুদিন পরে বলবে টেলিগ্রাম বন্ধ, তাহলে আমি ক্লাস তোমাদেরকে পাঠাবো কোথায়? তাই না? এই জন্য আমাকে হচ্ছে কি ট্রান্সফার হতে হল। বুঝতে পারলে কি বললাম? টেলিগ্রামটা যে কোনো দিন বন্ধ করে দিতে পারে, আমার কাছে খবর আছে, বুঝতে পারলে? টেলিগ্রামটা যে কোনো দিন বন্ধ হতে পারে। মাঝখানে আবার হচ্ছে নিউ টেলিগ্রাম কেউ ইনস্টল করতে পারছিল না।
এই জন্য হচ্ছে কি বাধ্য হয়ে হচ্ছে কি এই সিস্টেমটা করতে হলো আর কি। যাই হোক, তাহলে এতটাই থাক, আমরা নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে মিট করব। আর নতুন এসএসসি চেয়ারম্যান মোটামুটি হচ্ছে নিযুক্ত হয়ে গেছে, এটা তোমাদের ক্ষেত্রে খুব ভালো। প্রথম যে পরীক্ষার যেটা নোটিফিকেশন বেরোবে সেটা হচ্ছে আপার প্রাইমারি, আগে থেকে বলে দিলাম, মানে তোমাদের ক্লাস নিচ্ছি বলে বলে দিচ্ছি তা নয়। প্রথম হচ্ছে কি যে এই নতুন সরকার যেটা পরীক্ষা করাবে সেটা হচ্ছে আপার প্রাইমারি পরীক্ষা। এটা আমার কথাটা তোমরা রেকর্ডিং করে নিতে পারো বা লিখে রাখতে পারো, ঠিক আছে? যদি না হয় তাহলে আমাকে বলবে। বুঝতে পেরেছো কি বললাম? না হলে আমার নামে হচ্ছে ডিওজি পুষবে, বুঝতে পারলে? না হলে আমার নামে ডিওজি পুষবে। এই সরকার প্রথমে এসএসসির যে পরীক্ষাটা নেবে সেটা হচ্ছে কি আপার প্রাইমারি। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? যা, এরা কিছুই বলে না। স্যার স্যার পেরেছি স্যার। স্যার সবকিছু বুঝতে পারছি, কিন্তু ওই যে ডিওজি কথাটা ভালো লাগলো না স্যার। আপনি রেসপেক্টেড আমাদের কাছে। ঠিক আছে, আরে হচ্ছে কি এটা হচ্ছে কি তোমার কোনো অসুবিধাই নেই, ঠিক আছে? পরীক্ষাটা হচ্ছে, তাহলে পরীক্ষা হলে তো আর পোষার দরকার নেই, তো তাহলে আর কোনো খারাপ লাগার কোনো দরকার নেই। বুঝতে পারলে? চলো, তাহলে আপাতত হচ্ছে কি এখানে থাকলো, আর পরে ক্লাসে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? চলো, লেফট করে যাও। গুড